হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2026-এর 3 নম্বর সেটের পেজ হচ্ছে 171। 3 নম্বর সেট পেজ 171-এর 4 দাগের অর্থাৎ 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে ম্যাথামেটিক্সের 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং এই ভিডিওর পিডিএফটা, এই ক্লাসের পিডিএফ যদি নিতে চাও তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে 6টা নম্বর বলবো, ঠিক আছে? সেই 6টা নম্বর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাতে হবে, গ্রুপে নয়, ঠিক আছে? তা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, তাহলে আমি তাকে সেই পিডিএফ, এই ক্লাসের পিডিএফটা তাকে আমি দিয়ে দেবো। এই ক্লাসের না, 2 মার্কে কিন্তু আমার 1টা 2টো 3টা, অর্থাৎ এই ভিডিও নিয়ে, এই ক্লাসটা নিয়ে টোটাল 3টা সেট হচ্ছে। এই 3টা সেটের কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের এই 3টা সেটের পিডিএফ নেওয়ার জন্য কী করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। 2 মার্কের 1 থেকে 3টা সেটের যদি পিডিএফ নিতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যেখানে আমি এই ভিডিওর মাধ্যমে 6টা নম্বর বলবো। এই 6টা নম্বর তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে আমি তাকে সেই পিডিএফটা দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এটা, দেখে নাও, যে স্ক্রিনে দেওয়া আছে, যে 8145150357, ঠিক আছে? এই নম্বরে তোমরা আমার হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তাকে 3টা সেটের, শুধু এই ভিডিওর যে পিডিএফ সেটা না, আমি 1 2 3 এই 3টা সেটের পিডিএফটা কিন্তু তাকে দিয়ে দেবো। কী করতে হবে তাকে, যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং 6টা নম্বর কালেক্ট করতে হবে। এই 6টা নম্বর আমাকে দিতে হবে, ঠিক আছে? আশা করছি পিডিএফ নেওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে 3 নম্বর সেটের 2 মার্কের যতগুলো শর্ট কোশ্চিন আছে ম্যাথামেটিক্সের, 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আলোচনা। প্রথমে দেখো, 4-এর প্রথম কোশ্চিন কী বলেছে দেখো। প্রথম কোশ্চিন বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের এতটি অংশ হবে। যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হবে, মানে আরের মান বের করতে বলেছে। কত হলে কোনো টাকার 4 বছরের সুদটা আসলের 8/25 অংশ হবে, সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, আর পিডিএফ ব্যাপার যেটা বললাম, পিডিএফটার ব্যাপারে, পিডিএফটার জন্য নেওয়ার জন্য তোমাদের প্রথম যে নাম্বারটা, ফার্স্ট যে নাম্বারটা, সেটা হচ্ছে 4। কী বললাম? 4। তাহলে এই যে 6টা নম্বর বলবো আমি এই ভিডিওর মাধ্যমে, এই 6টা নম্বর তোমরা আমার হোয়াটসঅ্যাপ পাঠালে তাহলে আমি প্রথম 3টা সেট, অর্থাৎ 1 2 এবং 3, এই 3টা সেটের পিডিএফ আমি তাকে দিয়ে দেবো, ঠিক আছে? তার জন্য তোমাদের এই নাম্বার কালেক্ট করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথম নম্বর যেটা বললাম সেটা হচ্ছে 4। এবার আমরা আসি কোশ্চিনে। তো কোশ্চিনে কী বলেছে, আমাদের সুদের হার বের করতে বলেছে। তো কীভাবে করছি দেখো, প্রথমে কী করতে হবে, যে ধরে নিলাম আমরা এখানে আসল অর্থাৎ পিটা ধরে নিলাম x টাকা। কারণ দেখো এখানে কি বলেছে, সুদ আসলের এতটি অংশ, মানে সুদটা দেওয়া আছে, পি দেওয়া নেই, আসলটা দেওয়া নেই। সুদ বলেছে আসলের এতটি অংশ, তাহলে আসলটা যদি আমরা পেয়ে যাই তাহলে সুদের পরিমাণটা বের করতে পারবো। তাহলে আমরা ধরে নিলাম যে আসল হচ্ছে তোমার কত, x টাকা। তাহলে সুদ কত হবে, তাহলে সুদের পরিমাণ হবে কত, x ইন্টু 8/25, কারণ বলেছে সুদটা আসলের 8/25 অংশ। তাহলে x গুণিত 8/25 সমান করতে পারছি 8x/25 টাকা, ঠিক আছে? তাহলে সময় দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, 4 বছর দেওয়া আছে। তাহলে এখানে কী পেলাম, আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম এবং সময় পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা সুদের হার বের করতে পারবো। তো সুদের হারের ফর্মুলাটা কী, সুদের হারের ফর্মুলা হচ্ছে R=I ইন্টু 100/PT, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? সুদের হার বের করার ফর্মুলা যে I ইন্টু 100/PT। এবার এখানে দেখো আমরা আয়ের মান জানি কত, 8x/25 ইন্টু 100/P, পি এর মান কত ধরেছি, x ধরেছি, ইন্টু তোমার সময় কত, 4। তাহলে এখানে দেখো যে 4/25 কিন্তু কেটে যায় 100 হয়, তাহলে 8x গুণিত 4/x গুণিত 4, 4 কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 8। তাহলে আমার সুদের হারের পরিমাণটা কত হয়ে গেল, 8 হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 4-এর 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 2 নম্বর, যে 5x² + 2x - 3 = 0। 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 5x² + 2x - 3, 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা বিটা হয়, তাহলে 1/α + 1/β এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো কী করবো, যে প্রথমে যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটা লিখলাম, আর 1 নং সমীকরণ দুটো বীজ দেওয়া আছে আলফা ও বিটা। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে যদি আমরা বীজ দুটো জানি, তাহলে সেই দুটো বীজের আমরা যোগফল এবং গুণফলের ফর্মুলা জানি, ঠিক আছে?
তাহলে আলফা প্লাস বিটা দুটো যোগফল, দুটো বীজের যোগফল কী জানি আমরা, মাইনাস বি বাই এ। কী ফর্মুলা বলো, মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি এর মান কত আর এ এর মান কত, এটা কিন্তু ভালো করে তোমরা বুঝবে। বি এর মান কত, বি এর মান হচ্ছে এক্সের সহগটা। এক্সের সহগ বলতে যে এক্সের আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বি এর মান, এবং এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ এর মান। এক্স স্কোয়ার আগে এই সমীকরণে দেখো যে এক্স স্কোয়ার আগে কী আছে 5, তার মানে এটা হচ্ছে এ এর মান। এক্সের আগে কী আছে 2, তাহলে বি এর মান 2, এবং যেটা কনস্ট্যান্ট যেটা ধ্রুবক সি, সি এর মান হবে যে যেটা তোমার বিনা এক্স হলে, যেটা এক্স নেই। ঠিক আছে, তাহলে এখানে যাবে, তাহলে আমরা এ প্লাস বি তাহলে বের করবো। এ প্লাস বি এর ফর্মুলা কী বললাম, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস থাকলো বি, বি এর মান কী বললাম এখানে, তাহলে এক্সের সহগ মানে 2 বাই এ, এর মান এখানে কত এক্স স্কোয়ার সহগটা মানে 5, তাহলে -2/5। এটা হলো আমার দুটো বীজের যোগফল, এবং গুণফল কত হবে আলফা বিটা। আলফা বিটা হবে কী বলো তো, সি বাই এ। আলফা বিটার ফর্মুলা হচ্ছে কি সি বাই এ, যেখানে সি এর মান কত এখানে -3 আর এর মান কত 5। তাহলে আলফা বিটা কী বললাম -3/5। আমাদের বের করতে বলেছে কি বলতো 1/α প্লাস 1/β। 1/α প্লাস 1/β ইজিক্যাল টু, তাহলে আমরা কী করতে পারবো, ভগ্নাংশে যোগ করতে পারবো। তাহলে আলফা এবং বিটা লসাগু করলে কী পাবো, আলফা বিটা পাবো। এবার দেখো কী করতে হয়, আলফা দিয়ে ভাগ করতে হয়। তো আলফা দিয়ে ভাগ করলে আলফা আলফা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি বিটা। আবার বিটার সঙ্গে ওয়ানের গুণ, তাহলে বিটার সঙ্গে ওয়ানের গুণ করে কি বিটা পাবো। তো বিটাটা আমরা এখানে লিখেছি, বিটা প্লাস কী হবে একই রকমভাবে আলফা। তাহলে অর্থাৎ যে এটা এটা ক্যালকুলেশন করে আমরা পাবো কী বলতো, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার দেখো আমরা কিন্তু আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেয়ে গেছি, সেই মানটা জাস্ট এখানে বসাবো। তাহলে আলফা প্লাস বিটার মান পেয়েছি কি -2/5, আর আলফা বিটার মান পেয়েছি কত -3/5। তাহলে -2/5 বাই -3/5, তাহলে সমান সমান দিয়ে কী লিখতে পারবো যে 2/5, এখানে আমি মাইনাস মাইনাসটা কেটে দিয়েছি। ঠিক আছে, তাহলে 2/5 ইন্টু কী হয়ে যাবে, এটা ঘুরে যাবে 5/3 হয়ে যাবে। তাহলে 5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত 2/3। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো 2/3। তাহলে 1/α প্লাস 1/β মান পেয়ে গেলাম কত 2/3। এইগুলো আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই জেড এক্স বাই ওয়াই, আর জেড স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই জেড বাই এক্স। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু তোমাদের যত সম্ভব ভুল আছে। ঠিক আছে, এই অনুযায়ী আমি করে দিচ্ছি, কিন্তু তোমাদের বইয়ে দেখবে যে অঙ্কটা এখানে তোমার যে জেড স্কোয়ার বাই জেড হবে। ঠিক আছে, জেড স্কোয়ার বাই জেড হবে, আর এখানে তোমার যে ওয়াই এক্স, উপরে ওয়াই এক্স হবে, নিচে জেড হবে। তো ঠিক আছে, ওটার কোনো প্রবলেম নেই, আমি এইভাবেই করিয়ে দিচ্ছি, যেভাবে কীভাবে করতে হবে সেটা জাস্ট তোমরা করো। তো কী বলেছে যে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে তোমার দেখো যে প্রথমে ব্যস্ত অনুপাতটাকে জানতে হবে। কোনো অনুপাতে ধরো যে একটা এ অনুপাত বি, এটা দেওয়া আছে, তাহলে এর ব্যস্ত অনুপাত কী হয়ে যাবে উল্টোটা, অর্থাৎ b:a হয়ে যাবে, b:a হবে। ঠিক আছে, তাহলে এগুলোর ব্যস্ত অনুপাত কী হবে, ব্যস্ত অনুপাতের প্রত্যেকটা উল্টোটা। তাহলে এটা অনুপাতে ব্যস্ত অনুপাত কী হবে y(z(x)(x²), এটার কী হবে z(x) বাই y(y)(y²), আর এটার ব্যস্ত অনুপাত হয়ে যাবে yz/x(z²). এবার যৌগিক অনুপাতটা কী, ঠিক আছে, এখানে আমি একটা অঙ্কটা একটু ভুল করেছি, তোমাদের করতে হবে এখানে লিখতে হতো যে এই সংখ্যাগুলো ব্যস্ত অনুপাত, এটা হবে কি yz/x(x²), এখানে হবে কি zx/y(y²), আর এখানে হবে yz/x(z²). ঠিক আছে, বুঝতে পারলে না, এখানে তো জাস্ট উল্টে নিব, এটা জাস্ট টার্মটাকে চেঞ্জ করে দেবো। তাহলে যৌগিক অনুপাত কি, যৌগিক অনুপাতের ফর্মুলা হচ্ছে তোমার কী বলো তো, প্রত্যেকটা প্রথম পদের গুণফল বাই প্রত্যেকটা দ্বিতীয় পদের গুণফল। তাহলে এক্ষেত্রে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রথমে এই টার্মটা কিন্তু আমার উপরে হবে। ঠিক আছে, তাহলে এই যে অনুপাতটা আছে এটা কিন্তু আমার উপরে হবে, আর এই টার্মটা কিন্তু নিচে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে যে আমি অঙ্কটা বুঝতে ভুল করেছি, ব্যস্ত অনুপাত বলেছে এখানে যেহেতু, তাহলে এই টার্মটা উপরে হবে এবং এই টার্মটা নিচে হবে। তাহলে নিচে কী পাবো x², y², z², আর উপরে কী পাবো যে এগুলো এই টার্মের দ্বিতীয় পদের গুণফলগুলো, কারণ দ্বিতীয় পদের গুণফলটা এখানে প্রথম পদ হবে, কারণ এখানে ব্যস্ত অনুপাত বলেছে। তাহলে উপরে পাবো yz/x ইন্টু zx/y ইন্টু yz/x, আর নিচে পাবো কী বলো তো x², y², z²। তাহলে এখানে তোমার দেখো, তাহলে এখানে আমার কী হবে, তাহলে উপরে পাবো আমরা এই টার্মটা, উপরে কী পাবো যে xy² z³ বাই
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই পাবো। ওকে, ইনটু যদি গুণ করে দিই তাহলে এই টার্মটা কী হয়ে যাবে, মানে এটা নিচে হবে, মানে নিচে আছে তাহলে ও কি উপরে হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে। সরি ভুল বললাম, যে এখানে তোমার যে এটা উপরে এটা নিচে, তাহলে এটা করলে কী হবে, নিচেই থাকবে, মানে 1 বাই তোমার কী হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে আমরা কাটাকাটি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে উপরে আমরা কী পাচ্ছি, উপরে পাচ্ছি তোমার এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব, সরি এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব। তাহলে এখানে তোমার কী কী কাটছে দেখো, এক্স প্রথমে দেখি, এখানে একটা এক্স আছে, নিচে এখানে কটা এক্স, এক্স দুটো এখানে দুটো, মানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে একটা কেটে যাচ্ছে, তাহলে নিচে নিচে কটা এক্স থাকছে, এক্স থাকছে, এক্স কিউব থাকছে, মানে 3টা এক্স থাকছে নিচে। ওয়াই দেখো এবার, এখানে দেখো ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই, আর এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র নিচে ওয়াই থাকছে, তাহলে নিচে কী থাকছে এক্স কিউব ওয়াই থাকছে। এবার জেড দেখি, তো এখানে দেখো যে এখানে জেড স্কোয়ার, একটা নিচে জেড স্কোয়ার আছে, এখানে জেড কিউব আছে, তাহলে উপরে কিন্তু একটা জেড থাকছে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা কী বলো তো, জেড বাই এক্স কিউব ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে জেড বাই, এই যে এটা উল্টোটা হবে, যে জেড বাই এক্স কিউব ওয়াই, মানে এক্স কিউব ইস টু ওয়াই, জেড আছে, তাহলে এটা অ্যান্সার হবে জেড ইস টু এক্স কিউব ওয়াই। তাহলে এখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা জাস্ট উল্টো করবে। ঠিক আছে, এটা উপরে হবে, এটা নিচে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে কি হবে, যে এটা এরকম এইভাবেই মানে এখানে তোমার এটা চেঞ্জ হবে, এটা উপরে হয়ে যাবে, এটা নিচে হবে, আর এটা নিচে হবে। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে। আর 4 নম্বর কোশ্চিন অ্যান্সারটা বলার আগে তোমাদের যে 2 নম্বর পিডিএফ নেওয়ার জন্য, যেটা বলেছিলাম পিডিএফ নেওয়ার জন্য 2 নম্বর যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে 3, 2 নম্বর যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 3। ওকে, আর 6টা কোড নেওয়ার জন্য, 6 নম্বর নেওয়ার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো 4 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে বৃত্তের যা কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি হলে তার ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে দেখো কোশ্চিনটা খুব সহজ। ঠিক আছে, ছবি আঁকার দরকার নেই। আমরা কি জানি, আমরা জানি যে কোনো বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কোশ্চিনে দেখো আমার ব্যাসার্ধ দেওয়া আছে কত, 17 সেমি, তাহলে ব্যাস সহজে বের হয়ে যাবে। তাহলে ব্যাসের মানটা হবে যে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 17 সেমি, তাহলে বৃত্তের ব্যাস কত হবে, 17 গুণিত 2 সমান 34 সেমি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো, আর 5 নম্বর কোশ্চিন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 5 নম্বর কোশ্চিন বলেছে দেখো যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে তাদের আয়তন অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে চোঙের আয়তন জানতে হবে, চোঙের আয়তন ফর্মুলা জানতে হবে। তো এখানে কী কী দেওয়া আছে এবং কী কী দেওয়া নেই সেটা বের করি। তো আমরা ধরে নিলাম যে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক, এবং উচ্চতা যথাক্রমে h এবং 2h। এবার 2h কেন ধরলাম, এখানে দেখো যে তাদের উচ্চতার অনুপাতটা দেওয়া আছে তোমার দেখো 1:2। এখানে দেখো ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাসার্ধ অনুপাত দেওয়া নেই, তাহলে উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে আমরা সেই উচ্চতা পেয়ে গেলাম h ইন্টু 2h। ঠিক আছে, h আর 2h। তাহলে এবং বলেছে তাদের পরিধির অনুপাতটা 3:4। তাহলে ব্যাসার্ধ যদি R1 এবং ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে পরিধি কী হয়, পরিধির ফর্মুলা হয় 2πr1। ব্যাসার্ধ যখন 8 তখন বৃত্তের পরিধি হবে কত, 2πr1। তাহলে এখানে শর্ত অনুসারে লিখতে পারবো যে 2πr1 বাই 2πr2 ইজিক্যাল টু 3/4, কারণ এখানে পরিধির অনুপাতটা দেওয়া আছে কত, 3:4। তাহলে এখানে দেখো 2π কেটে যাচ্ছে, প্রথমে আছে কত R1/R2, এখানে R1/R2 মান পেলাম 3/4। এবার আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি জানি, তাহলে আয়তনের অনুপাত কী হবে, যখন ব্যাসার্ধ R1 এবং উচ্চতা h, যখন ব্যাসার্ধ R1 এবং উচ্চতা হচ্ছে h, তখন আয়তন কী হবে πr1 স্কোয়ার h, এবং যখন ব্যাসার্ধ R2 এবং উচ্চতা 2h, তখন আয়তন কী হবে πr2 স্কোয়ার ইন্টু h। তাহলে h এর মানে এখানে কত হবে 2h হবে। ওকে, তাহলে সমান, তাহলে দেখো এখানে পাই কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, তাহলে উপরে পাচ্ছি কত R1 স্কোয়ার বাই R2 2r2 স্কোয়ার। তাহলে সমান লিখতে পারো 1/2 ইন্টু
1/2 ইন্টু দেখো R1/R2 মান দেওয়া আছে 3/4, তাহলে R1/R2 হচ্ছে 3/4, আর স্কোয়ার আছে তাই স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু 3 স্কোয়ার করলে 9 আর 4 স্কোয়ার করলে 16, তাহলে কত পাচ্ছি 9/32 সমান 9:32। তাহলে এইগুলো আমাদের লম্বিত চোঙের আয়তনের অনুপাত। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর কী বলেছে, যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4। একটা জিনিস মাথায় রাখবে যে মূলধনের অনুপাতটা হচ্ছে কিন্তু তাদের লাভ্যাংশের অনুপাত, মূলধনের অনুপাতটা হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত। তো এখানে একটা ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4। রাজুর মোট লাভের 40 টাকা পেলে আসিফ কত টাকা পাবে, ঠিক আছে। তো এখানে তোমার যে রাজু লাভের পরিমাণটা দেওয়া আছে, আসিফ এটা দেওয়া নেই, এবং তাদের মূলধনের অনুপাতটা দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম যে আসিফ পাবে, মানে আসিফ লাভ হবে তোমার কত এক্স টাকা। যদি আসিফের লাভ যদি এক্স টাকা হয়, তাহলে আর এখানে তোমার রাজুর লাভটা দেওয়া আছে কত 40 টাকা, তাহলে রাজু ইস্টু আসিফ, তাহলে লিখতে পারো অনুপাত কী করবো 40/x, মানে 40:x। রাজু এবং আসিফের লাভের পরিমাণের অনুপাতটা কত হবে 40:x, তাহলে লিখতে পারো কি 40/x ইজিক্যাল টু তাদের মূলধনের অনুপাত দেওয়া হচ্ছে 5:4, মানে কি 5/4। আমি একটু আগে বললাম যে তাদের লাভের পরিমাণটা হচ্ছে কি মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাতটা দেওয়া হচ্ছে 5/4, আর এখানে তাদের লাভটা ধরে নিয়েছি এর এক্স, আর এর রাজুর লাভটা দেওয়া হচ্ছে 40, তো লিখতে পারো 40/x ইজিক্যাল টু 5/4। তাহলে বা 5x ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলাম, 5x ইজিক্যাল টু 40 × 4, তাহলে x ইজিক্যাল টু কী যাবো 40 × 4/5, তাহলে কাটাকাটি করলে কী পাবো 5×8 = 40, আর 4-এর সঙ্গে 8 গুণ করলে কত পাবো 32, 4×8 = 32। তাহলে অতএব আসিফের লাভের পরিমাণটা কত হবে 32 টাকা হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো যে পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আগে প্রথমে আমি কিন্তু দুটা নম্বর বলে দিয়েছি। 3 নম্বর যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কী বলো তো 2, 3 নম্বর নাম্বারটা হচ্ছে 2। তাহলে টোটাল 3 নম্বর বলা হয়ে গেল, এবং তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 7 নম্বর কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বিওসি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের বিওসি ব্যাস এবং এবিসিডির বৃত্তশো চতুর্ভুজ, এবিসিডি যদি বৃত্তশো চতুর্ভুজ হয় এবং কোণ এডিসি যদি 110 ডিগ্রি হলে কোণ এসিবির মানটা বের করতে বলেছে, ঠিক আছে। তো চিত্রটা দেখো, চিত্রটা হবে এরকম, ধরেছে এ বিওসি একটা ব্যাস, ব্যাস হচ্ছে কি ব্যাসটা হচ্ছে কেন্দ্র বরাবর দিয়ে যাবে, তাহলে বিসি একটা ব্যাস, এবং বলে দিয়েছে যে এবিসি একটা বৃত্তশো চতুর্ভুজ, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিলাম, যেটা যোগ করে দিলাম যে কি একটা বৃত্তশো চতুর্ভুজ পেলাম। এবার বলো যে একটা বৃত্তশো চতুর্ভুজের বিপরীত কোণগুলি আমরা কি জানি পরস্পর সম্পূরক, অর্থাৎ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দেখো যে আমার এই কোণটা দেওয়া আছে, এডিসি দেওয়া আছে কত 110 ডিগ্রি, তাহলে এই এডিসি কোণের বিপরীত কোণটা কত এবিসি। তাহলে আমরা লিখতে পারবো যে কোণ এডিসি সমান যদি 10 ডিগ্রি হয়, তাহলে অতএব কোণ এবিসি সমান কত পাবো, কারণ 180 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাবো এবিসির মানটা, কারণ আমরা জানি যে কোণের দুটার সমষ্টি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি সমষ্টিটা। তাহলে 180 থেকে 110 বাদ দিলে পেয়ে গেলাম কত 70 ডিগ্রি, তাহলে কোণ এবিসির মান পেয়ে গেলাম, এই কোণটার মান পেয়ে গেলাম কত 70 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে কোণ এসিবির মান, মানে এই কোণের মান বের করতে বলেছে। তাহলে এবার দেখো এই কোণের মান পেয়ে গেলাম, তাহলে এই কোণটা দেখো আমরা কিন্তু পেয়ে যাব কোণ বিএসি, কোণ বিএসি সমান সমান কত হবে 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এই যে কোণ বিএসিটা আছে এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এই বিএসির মানটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো যে তিনটা ত্রিভুজের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারবো যে কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। এবার দেখো এই কোণের মান এই কোণের মান জানা আছে, যে এবিসির মান পেয়েছে 70 আর বিএসির মান 90, আর এটা মান বের করতে বলেছে। তাহলে বা কোণ এসিবি সমান কী হবে 180 মাইনাস এই দুটার যোগফল বাদ দিতে হবে, তাহলে 180 মাইনাস যোগ করলে 160, তাহলে 180 থেকে 60 বাদ দিলে কত হবে 20, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কত 20। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিন বলেছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s² / v² এর মান নির্ণয় করো। দেখো তোমাদের বইয়ে এই কোশ্চেনে কিন্তু s³ আছে, s³/v² এর মান বের করতে বলেছে, কিন্তু এখানে দেওয়া আছে s² / v², ঠিক আছে।
তো এস স্কোয়ার বাই ভি স্কোয়ার দিয়ে বের করি। তার আগে বলবো যে পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং 4 নম্বর যে কোড নাম্বারটা সেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে 5। তাহলে 6টা নম্বরের মধ্যে আমার 4টা নম্বর বলা হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথম 3টা বলা হয়েছে এবং 4 নম্বর যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 5। তাহলে টোটাল 6 নম্বর বলবো, 4টা বলা হয়ে গেল, আর 2টা বাকি আছে, তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি দেওয়া আছে। তাহলে এটার মানটা বের করতে বলেছে। তো আমরা ধরলাম যে একটা গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে যদি একটা গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কী হবে? এস ইজিক্যাল টু কি 4πr² বর্গ একক, কারণ একটা গোলকের বক্ষতলের ক্ষেত্র আছে 4πr², আর এখানে সেটা দেওয়া আছে কত এস, তাহলে এস ইজিক্যাল টু কত 4πr²। এবং আয়তন কী হবে? আয়তন হবে 4/3πr³, কারণ একটা গোলকের আয়তন আমরা কী জানি 4/3πr³ যখন ব্যাসার্ধ আর আয়তন দেওয়া আছে ভি, তাহলে ভি সমান পেয়ে গেলাম এটা। তাহলে আমাদের মান বের করতে বলেছে এস স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাহলে এস স্কোয়ার, তাহলে এস এর মান পেয়েছি কত 4πr², তাহলে 4πr² তার স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে, ভি স্কোয়ার মানে কি 4/3πr³ তার স্কোয়ার, তাহলে সমান উপরে তাহলে কত পাচ্ছি 16πr², কারণ 4πr² স্কোয়ার করলে কী পাবো 16πr² বাই 4/3 মানে কি 16/9 πr²r⁴, ঠিক আছে, গুণ করলে পাবো r⁴, তাহলে 16πr² ইন্টু গুণ করলে কি এই টার্মটা উল্টে যাবে 9/16 তাহলে কাটাকাটি করে দেখো আমরা কী পাচ্ছি, এখানে 16 কেটে যাচ্ছে, পাই স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে নিচে শুধু r² একটা টার্ম থাকছে আর উপরে 9 থাকছে, তাহলে কী পেলাম 9/r²। তাহলে আমার এস স্কোয়ার বাই ভি স্কোয়ারের মান হচ্ছে 9/r²। এবার যদি তোমাদের কোশ্চিনে ওখানে এস কিউব থাকে তাহলে এখানে আমরা কী করবো, জাস্ট স্কোয়ারের জায়গায় কিউব বসাবো, গিয়ে ক্যালকুলেশন করে দেখবে তোমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 36 পাই। তোমাদের এই অঙ্কটা কিন্তু বইয়ে এই অঙ্কটাই দেওয়া আছে, ঠিক আছে, এস কিউব বা ভি স্কোয়ার বের করতে বলেছে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। 9 নম্বর কোশ্চিন বলেছে যে একটি অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল সংখ্যা সমান। একটা অর্ধগোলক আছে, সেই অর্ধগোলকের আয়তনের মান যা বলছে সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যাটাও কী বলতো সমান। তাহলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরলাম যে অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক, যখন ব্যাসার্ধ আর একক তখন অর্ধগোলকটির আয়তন কী হবে 2/3πr³ ঘন একক, এবং সমতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 3πr², ঠিক আছে। তাহলে শর্ত কী হবে? শর্ত হবে যে আয়তন এবং সমতলের ক্ষেত্রফলটা কী বলেছে সমান বলেছে, তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো 2/3πr³ ইজিক্যাল টু 3πr²। তাহলে এখানে দেখো যে আমার পাই কেটে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, কোনাকুনি গুণ করলে যে এ বরাবর গুণ করলে কী পাবো 2r³ এটা থাকলো 2r³ ইজিক্যাল টু 9r²। তাহলে এখানে একটা 8 কেটে যাচ্ছে, একটা 8 থাকছে, তাহলে r সমান কী পাবো 9/2 সমান 4.5। তাহলে এইগুলো আমাদের 9 নম্বর কোশ্চিনের অ্যান্সার। তাহলে অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধ কত হয়ে যাবে 4.5। তুমি যদি 9/2 রেখে দাও কোনো প্রবলেম নেই, বা পূর্ণ আকারে রাখো সেটাও কোনো প্রবলেম নেই। নেক্সট 10 নম্বর কোশ্চিন দেখো। 10 নম্বর কোশ্চিন বলেছে যে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√2 সেমি। একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√2 সেমি। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলেছে। তার আগে বলবো যে পিডিএফটা নিতে গেলে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই পিডিএফ নিতে গেলে আমি 6টা নম্বর বলেছি, তার মধ্যে অলরেডি 4টে নম্বর বলা হয়ে গেছে। 5 নম্বর যেটা নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে 1, কী বলো তো 1, ঠিক আছে। তাহলে এই যে তোমার এই যে 6টা নম্বর বলছি, এই 6 নম্বর তুমি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। আমি ভিডিওর শুরুতেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, একদম শুরুতেই তোমরা শুরুতেই কি হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখে নেবে। তো সেই হোয়াটসঅ্যাপ নম্বরে এই 6টা নম্বর পাঠাবে, তাহলে আমি তাকে 1, 2, 3 তোমাদের টেস্ট পেপারের 1, 2 এবং 3 এই 3টা সেটের পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। অঙ্কে আসি, বলছে যে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য যদি হয়, প্রতিটি তলের বলেছে এখানে, ঠিক আছে,
এটা জিনিস মাথায় রাখবে। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√2 সেমি, তাহলে ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো ধরলাম যে ঘনকেটের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? a সেমি, তাহলে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু a। ঠিক আছে, এমনিতে সাধারণত কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু a, কিন্তু এখানে যেহেতু প্রতিটা তলের সমস্ত তলের কর্ণের দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে √3 ইন্টু a, কিন্তু প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু a। তাহলে শর্তানুসারে তাহলে √2 ইন্টু a ইজিক্যাল টু দেওয়া আছে, এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6√2, তাহলে √2 কেটে যাচ্ছে, তাহলে a সমান কত? 6। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম a। তাহলে অতএব যে ঘনকের তোমার সমতলের ক্ষেত্রফল কী হবে? সমতলের ক্ষেত্রফল হবে 6a², তাহলে 6 ইন্টু a², এর মান কত পেয়েছে? 6, তাহলে 6 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 36, আর 36কে 6 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? 216। নেক্সট কোশ্চিন দেখো যে মান নির্ণয় করো। ঠিক আছে, মান নির্ণয় করো। প্রথমে বলেছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কসিক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এই যে ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য আমাদের মান জানতে হবে। এই মান না জানলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। তো সাইন 45 এর মান হচ্ছে 1/√2, ঠিক আছে, আর কসেক 60 মান হচ্ছে 2/√3, আর সেক 30 মান হচ্ছে 2/√3। তো এই মানগুলো আমরা জাস্ট বসাচ্ছি এখানে। তো সাইন 45 মান করে বললাম 1/√2, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার, মাইনাস কসেক 60 মান কত? 2/√3 তাই স্কোয়ার, প্লাস সেক 30 মান হচ্ছে 2/√3, এই স্কোয়ার সে স্কোয়ার দিলাম। তাহলে এখানে কত পাচ্ছি? 1 স্কোয়ার করলে 1, আর √2 স্কোয়ার করলে 2, তাহলে 1/2 মাইনাস, আর এটা দেখো 4/3 প্লাস 4/3, এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কি 1/2। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কী বলতো? 1/2। এইগুলো আমাদের 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 12 নম্বর এবং এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিতে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কিন্তু মিসিং আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের বইয়ে কিন্তু এখানে যে একটি পরিসংখ্যান বিভাজনের গড় কিন্তু বলা নাই। আমি এখানে নিজের মতো করে দিয়েছি 10, আর সামেশন অফ এফ এক্সে যদি 140 হয়, তাহলে সামেশন অফ এফ এর মানটা আমাকে বের করতে বলেছে। তার মানে এখানে কোশ্চেন এখানে তোমার মিসিং আছে, তো এখানে তোমার গড় দেওয়া থাকতে হবে। ঠিক আছে, তো গড় দেওয়া থাকবে, তাহলে আমরা এফ আই এর মান বের করতে পারবো। তো যদি আমরা ধরলাম যে গড়টা হচ্ছে 10, ধরলাম যে গড়টা 10, হ্যাঁ, যদি এটা যদি দেওয়া থাকতো তাহলে আমরা বের করতে পারতাম, গড় না দেওয়া থাকলেও। তো গড় দেওয়া আছে, আমরা ধরলাম যে 10, অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। তো গড়ের ফর্মুলা আমরা কী জানি? গড়ের ফর্মুলা যে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, আর এটা সমান সমান যদি 10 হয়, তো তার জায়গায় তোমার যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে কোনাকুনি গুণ করলে কী হয়? 10 সামেশন অফ এফ আই ইজিক্যাল টু 140, কারণ সামেশন অফ এফ আই এক্স এর মান দেওয়া আছে কত? 140 দেওয়া আছে। তাহলে অতএব সামেশন অফ এফ আই সমান কত পাবো? 140/10, কাটাকাটি করলে কত? 14। ঠিক আছে, এই আনসারটা কিন্তু 14, এটা যখন এখানে গড়টা 10 দেওয়া থাকবে, অন্য কিছু থাকলে অন্য অ্যান্সার আসবে। এবং শেষে তোমাদের পিডিএফটা নেওয়ার জন্য যেটা আমি নাম্বারের কথা বলেছিলাম 6 নম্বর, তার মধ্যে 5টা নম্বর অলরেডি বলা হয়েছে, লাস্ট যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 3। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। শেষে বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।